প্রায় ২০ মাস মানে ৬০০ দিনের কাছাকাছি সময়। এই দীর্ঘ সময় আগে ২০২৪ সালের জুলাইয়ের শুরুর দিকে সাকিব আল হাসান বাংলাদেশ ছাড়ছিলেন। উদ্দেশ্য ছিল কানাডায় টি-20 লিগ খেলবেন, খেলে দেশে ফিরবেন, ফিরে পাকিস্তান সফরের জন্য আমাদের যে ন্যাশনাল টিমের ক্যাম্প, এই ক্যাম্পে যোগ দিবেন। ঘটনাচক্রে ওই দেশ ছাড়ার দিনে বহুকাল পরে সাকিবের সঙ্গে আমার দেখা হয়েছিল। দেশে ফিরে তার কিছু প্ল্যান ছিল, সেই প্ল্যানে কিভাবে যেন আমিও অংশ হয়ে গেছিলাম। কিন্তু সেগুলো আর কিছুই হয় নাই। সাকিবেরও আর দেশে ফেরা হয় নাই, ক্যাম্পে যোগ দেওয়া হয় নাই, কোনো পরিকল্পনা নিয়ে আর কাজও করা হয় নাই, নতুন কিছু ভাবাও হয় নাই দেশের মাটিতে বসে। এর মধ্যে সাকিব ২টা সিরিজ বাংলাদেশ দলের হয়ে খেলে ফেলছেন। বাংলাদেশে ফেরার জন্য এই দুবাই পর্যন্ত চলে আসছেন। এসে প্রায় সারাটা দিন দুবাই বসে থাকছেন যে দেশে ফেরার অনুমতি পাওয়া যায় কিনা। পাননি, দেশে ফিরতে পারেন নাই। এখন সাকিবকে ফিরতে না দেওয়াটা সঠিক ছিল কিনা, বা তাকে তার এই না ফেরাটা ন্যায্য কিনা, এসব তর্ক আমরা ইতিহাসের হাতে রাখবো। এইসব তর্ক যেহেতু এর সঙ্গে রাজনীতি জড়িত, এইসব তর্কে আমরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করব না। তবে এইটুকু তো বলতে পারি যে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার প্রায় ২ বছর ধরে দেশের বাইরে তড়পাচ্ছে, একটু দেশে ফিরবে, দেশে ফিরে জাতীয় দলের হয়ে আরেকবার খেলবে। সে ইদানিং নানা জায়গায় বলছে যে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পারলে সে অবসর নিয়ে নেবে। এটা পুরোপুরি তার মনের কথা কিনা আমি জানি না। কিন্তু সে ফিরতে চাচ্ছে। যেকোনো মূল্যে ফিরে একটা ম্যাচ হইলেও ন্যাশনাল টিমের জার্সি গায়ে, আমি যতদূর জানি সেটা সাদা জার্সি গায়ে একটা ম্যাচ হইলেও এই ঢাকাতে খেলতে চায়। এখন সেই জিনিসটা নানা ইকুয়েশনে লোকজন দেখতে পাচ্ছে যে সাকিবের ফেরার সময় চলে আসছে। এখন সাকিব ফিরে আসবে। একটা গুঞ্জন, ফটোকার্ড, বিভিন্ন মিডিয়া নিউজ, এগুলো রটে গেছে যে ২৮ তারিখ, এই ফেব্রুয়ারির ২৮ তারিখ সাকিব ঢাকায় পা রাখবে। আমরা আজকে একটু আলোচনা করব যে এরকম কি আসলেই কোনো তারিখ-টারিখ ফিক্স হয়েছে? না, এটা সত্যি না আসলে, সেটা আগেই বলে দেই। কিন্তু সাকিবের ফেরার আসলে কি অবস্থা? সাকিব ফেরার কি আসলেই কাছাকাছি আছেন? আমাদের মার্চে পাকিস্তানের বিপক্ষে যে পূর্ণাঙ্গ সিরিজ, ওই সিরিজ কি সাকিব খেলবেন? এবং খেললে ওই সিরিজ খেলেই কি অবসর নেবেন? নাকি ক্যারিয়ারটা আরেকটু লম্বা করবেন? ২০২৭ বিশ্বকাপ বা এই পর্যন্ত নিজেকে কি নিয়ে যাবেন কিনা? এই ব্যাপারগুলা সাকিবের ঘনিষ্ঠ সূত্র, বিসিবি এবং রাজনৈতিক মহল, তারা কে কি বলতেছেন সেগুলা একটু শুনে বুঝে আমরা একটু আলাপ করি ব্যাপারটা। খুব ইন্টারেস্টিংলি সাকিবের সঙ্গে ২০২৪-এর আগে প্রায় ৩ বছর আমার দেখা হয় নাই সামনাসামনি। ওভার ফোন মাঝে, মাঝে কথাও হচ্ছে, কিন্তু দেখা হয় নাই। এই ৩ বছর আমি তো আ স্পোর্টস জার্নালিজম করি নাই। আমি একটা কর্পোরেট চাকরি করতাম। ফলে দেখা হওয়াটাও খুব সম্ভব ছিল না। কিন্তু খুবই কাকতালীয়ভাবে সাকিব যেদিন দেশ ছাড়ছিলেন, ওইদিন দেখা হয়ে গেছিল। ওইদিন সাকিব এয়ারপোর্টে গেছিলেন একটা প্রোগ্রাম থেকে সরাসরি। ওই জায়গাটায় আমি আবার আমার ওই প্রাতিষ্ঠানিক একটা কাজে ছিলাম। ওখানে দেখা হচ্ছিল বেশ আ খানিকক্ষণ কথাও হলো। আ তিনি ওই কাজের ফাঁকে একটা সময় একটু অবসরে পড়ে গেছিলেন। ওখানে আমারে দেখে একটু অবাক হলেন। বললেন যে, "অনেকদিন দেখি না।" তো আমি যখন বললাম যে, "অলমোস্ট ৩ বছর।" তিনিও অবাক হলেন যে, একসময় প্রতিদিন দেখা হতো। আর এখন ৩ বছর দেখা হয় না। তারপরে নানা বিষয়ে কথাবার্তা হলো। বললেন যে, "ঠিক আছে।" কিছু বিষয় আমরা আলোচনায় তুললাম, উনি তুললেন। তারপরে বললেন যে, "এটা ফাইন বিষয়। আমি দেশে ফিরে আপনার সঙ্গে একটা মিটিং করতে চাই। এই যে আর কদিন পরেই। ১-১.৫ মাসের মধ্যে আমি আসতেছি। এসে আমি কানাডায় লিগটা খেলেই আসতেছি। এসে ন্যাশনাল টিমের ক্যাম্পে জয়েন করব। আপনি একটু কষ্ট করে মিরপুরে চলে আসেন।" এই আর হলো না। আর হলো না। আমার সঙ্গে মিটিং হলো না। এটা তুচ্ছ ব্যাপার। এটা সাকিবের মনে থাকারও কথা না। কিন্তু সাকিবের তো আর দেশে ফেরা হলো না। কোটি মানুষ একদিকে যেমন অপছন্দ করছে তাকে, সেরকম কোটি মানুষ তো অপেক্ষাও করছে যে সাকিব দেশে ফিরবে, বাংলাদেশ টিমের হয়ে খেলবে। সাকিবের অন্য সবকিছু ভুলে গিয়ে সাকিব আল হাসান বাংলাদেশের এই ভূখণ্ডে জন্ম নেওয়া সর্বকালের সেরা অ্যাথলেট। এটা তো লোকজন ভুলতে পারবে না, সাকিব ভক্তরা ভুলতে পারবে না, যারা সাকিবের ওপর রাগ তারাও ভুলতে পারবেন না।
তারা হয়তো রাজনৈতিক কারণে, অভিমানের কারণে, নানা কারণে সাকিবকে অপছন্দ করেন। কিন্তু সাকিব যে সাকিব, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। ফলে সাকিবের প্রতি এই হাহাকারটা যেমন এই প্রায় ২ বছর ধরে চলতেছে, সাকিবের নিজেরও এটা পুড়ে যাচ্ছে। এটা বুঝতে সাকিবের সঙ্গে কারো কথা বলতে হয় না। ছেলেটা যদিও অত আবেগপ্রবণ কোনো কালেই না, সেইটা ওই যে বারবার নিজের রেফারেন্স দিতে হয়, লজ্জাও লাগে, বয়স হয়ে গেলে এটাই হয় মানুষের। ওই যে সাকিবকে নিয়ে যখন বই লিখছিলাম, সাকিব প্রায় ঘন্টা ৩ এর একটা ইন্টারভিউ দিছিল। তো ওইখানে বলছিল যে, "আমার ভেতরে আবেগটা ৮-১০ টা মানুষের মতোই বা তাদের চেয়ে বেশিও। কিন্তু আমি আবেগটা লুকাতে শিখে গেছি। আমি যখন ক্লাস 7 এ বিকেএসপিতে আসলাম, তখন বুলিং-টুলিং সবকিছু মিলায়ে মা-বাবার জন্য খুব কান্না আসতো। কাঁদতাম। হঠাৎ করে কেঁদে ফেলতাম। কিন্তু দেখতাম যে এই বয়সী একটা ছেলে যখন সবার সামনে কাঁদতেছে, আরো বুলিং এর শিকার হতে হয়। তখন থেকে আমি শিখছি কান্না হোক, হাসি হোক, ওটা ওয়াশরুমে। বাইরে আমাকে পাথরের মতো একটা মুখ করে থাকতে হবে। তো সাকিব ওই পাথরের মতো মুখ করে থাকে, ফোনে নির্বিকার কথাবার্তা বলে। কিন্তু ওর ভেতরটা যে পুড়ে যায় সেটা স্বীকারও করে, এবং সেটা তো আসলে মানুষ মাত্রই পুড়বে। দেখেন, এর আগে কোনোদিন সাকিব এতকাল তো দূরে থাক, টানা ১ বছরও দেশ ছেড়ে বাইরে থাকে নাই। আপনি ভাবতে পারেন যে ওর জীবন তো এখন বউ এবং ৩ টা বাচ্চা নিয়ে। তারা তো ওর সঙ্গেই আছে। না, এর বাইরে দেশটার একটা আলাদা ঘ্রাণ আছে। ওই জিনিসটা আমি দেশের বাইরে গেছি খুব কম। সর্বোচ্চ ১ বার ২ মাস ছিলাম। আমি ১০ দিনও সহ্য করতে পারি না। আমার মনে হয় কি যেন নাই, কি যেন নাই, কি যেন নাই। সবকিছু হাতের কাছে থাকলে সাকিবের মতো মানুষ চাইলে তো ওরে লোকজন বাংলাদেশি ফ্লেভারের সব খাবার প্রতি বেলায় সার্ভ করবে। কিন্তু তারপরেও হয় না। বাংলাদেশ, দেশ আলাদা জিনিস। মা আছে, বাবা আছে, বন্ধুরা আছে। ওর অবশ্য বন্ধু নিয়ে অত বেশি পড়ে বলে মনে হয় না। তারপরেও পড়ে তো। সাকিবের যেটা সবচেয়ে বেশি পড়ে সেটা হচ্ছে দেশের হয়ে খেলা, ক্রিকেট খেলা। হ্যাঁ, সাকিব আল হাসান একসময় হয়তো বুঝতো না যে ন্যাশনাল টিমের হয়ে খেলাটা কতটা আ প্রাপ্তির ব্যাপার, কতটা ফিল করার ব্যাপার। আ এটা আমার স্বীকার করতে আপত্তি নাই যে একসময় সাকিবকে টেস্ট খেলাইতে আমাদের পীড়াপিড়ি করতে হতো। মানে বোর্ডকে পীড়াপিড়ি করতে হতো। হয়তো সাকিব তখন জিনিসগুলো এত অনায়াসে আসতো, ওর কাছে মনে হতো পার্ট অ্যান্ড পার্সেল। আমি চাইলেই খেলতে পারি, চাইলেই খেলতে পারি। খেললাম না ২ টা টেস্ট। কিন্তু এখন সে বোঝে যে পৃথিবীর সবচেয়ে দামি, দামি লিগ খেলা, সবচেয়ে বিলাসবহুল জায়গায় ঘোরা, আ খোদ আ ইয়েদের সঙ্গে বড়, বড় তারকার সঙ্গে পডকাস্টে যাওয়া, এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ, এগুলোর চেয়ে আনন্দের হচ্ছে ওই জার্সিটা আরেকবার পড়তে পারা। তো সেই জিনিসটা হয়ে উঠতেছে না। এই আ আ আগস্ট কান্ডের পরপরই ২ বার কিন্তু সে জাতীয় দলের হয়ে খেলছে। ওই কানাডা, আমেরিকা হয়ে এসে পাকিস্তানে খেলে গেল। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলাম টেস্টে। ওই সিরিজটা খেললো, ভালোই খেললো। এরপরে আবার চলে গেল কাউন্টি খেলতে গিয়ে। যেখানে খেলতে গিয়ে আসলে বিপত্তিটায় পড়লো, বোলিং অ্যাকশনটায় ঝামেলা পড়লো। ওখান থেকে আবার কাউন্টিটা শেষ করে ওই ক্লান্ত শরীরে এসে ইন্ডিয়ায় সিরিজ খেললো টি-20 এবং টেস্ট। ওই সময় ওই ইন্ডিয়ায় সিরিজ খেলা অবস্থায় বলল যে অবসর নিয়ে নিবে। অবসর নিয়ে নিবে কখন? এই যে সামনেই অক্টোবরে দেশের মাটিতে খেলা আছে, টেস্ট আছে, মিরপুর টেস্টটা খেলে অবসর নিয়ে নেবে। এর মধ্যে সাকিবের অনেক আ শারীরিক আ উত্থান-পতন ঘটলো। ওই ২০২৩ ওয়ার্ল্ড কাপ থেকে তার চোখের সমস্যাটা দেখা দিল। তারপরে হেড পজিশন নড়বড়ে হয়ে গেল, ব্যাটে রান পাচ্ছিল না। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়লো, অ্যাকশন শুধরালো, সবকিছু ঠিকঠাক হলো। কিন্তু দেশে আর ফেরা হলো না। এই অক্টোবরের ওই টেস্টটা খেলতে কিন্তু আ দুবাই পর্যন্ত চলে আসছিল। তখন সরকার তাকে গ্রিন সিগন্যাল দিচ্ছিল যে, "আসো, আমরা বিশেষ সিকিউরিটির ব্যবস্থা করে হলেও তোমাকে এই টেস্টটা খেলাবো।" সরকারের তো ওই ফিলটা ছিল যে না, তাকে খেলানোর দরকার, এবং তখনকার আইনমন্ত্রী আ আসিফ নজরুল বেশ পজিটিভ ভূমিকাই নিয়েছিলেন। কিন্তু যেকোনো কারণে হোক তখনকার ক্রীড়া উপদেষ্টার সঙ্গে পরে তো প্রকাশ্যে তারা বিবাদেও জড়াইছে। তখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, আ ওনার আপত্তিটাই সম্ভবত তীব্র হয়ে উঠল। আ ও দুবাই থেকে আবার ফিরে যেতে হলো ওকে। সেই থেকে সাকিব অপেক্ষাই করে যাচ্ছে, অপেক্ষাই করে যাচ্ছে। এর মধ্যে বহুবার এরকম প্রশ্ন আসছে যে সাকিবকে শুধু বিদেশে কোনো একটা টুর্নামেন্টে দলে রাখা হবে কিনা? নানা রকম কথাবার্তা আসছে। কিছুই শেষ পর্যন্ত বাস্তব হয়নি। কিন্তু যখন বাংলাদেশের জাতীয় নির্বাচনটা হয়ে গেল, তখন আসলে একটা আলো দেখা যাচ্ছে।
আলো দেখা যাচ্ছে যে সাকিব হয়তো আসলেই দেশে ফিরবে। এই আলোটা দেখা যাচ্ছে এমন না যে সাকিব আওয়ামী লীগের নেতা ছিল, বিএনপির হয়ে গেছে, তা না। বিএনপির যারা সরকার গঠন করতে যাচ্ছেন, তারা এই বিষয়টা একটু আ নৈর্ব্যক্তিকভাবে দেখতে চান। এ ব্যাপারে আমার কাছে সবচেয়ে ভাল লাগছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্টেটমেন্টটা। উনি সম্ভবত গত বছর গত বছরের মাঝামাঝি এই বিষয়টা নিয়ে একদিন কথা বলছিলেন। উনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলছিলেন যে দুটো ভিন্ন, ভিন্ন ব্যাপার। একটা হচ্ছে যে জাতীয় দলে খেলা। জাতীয় দলে যে ইনফর্ম থাকবে তাকে নেওয়ার জন্য ক্রিকেট বোর্ডের স্বাধীনতা থাকবে। সে খেলবে। তার পরিচয় কি এটা কেউ দেখবে না। আমি এটা পছন্দ করি না দেখাটা, এবং আমি যদি কোনো রকম কোনো রেসপন্সিবিলিটি থাকে আমি এটা করতে দিব না কাউকে। যে কারোর পলিটিক্যাল পরিচয় দেখে জাতীয় দলে নেন বা নেন না। এটা ডিপেন্ডস যে সে ওই সময় খেলায় কি অবস্থায় আছে, সে ফর্ম আছে কিনা, ফিটনেস আছে কিনা, এটা তো আসলে ক্রিকেটের লোকজন বুঝবে, এটা আমারও ব্যাপারও না। কিন্তু এটাও ঠিক যে যদি তার বিপক্ষে আইনি অভিযোগ থাকে সেটা তাকে আইনি পদ্ধতিতেই সামলাতে হবে। সে ব্যাপারে আবার জাতীয় দল তার হয়ে ঢাল হয়ে দাঁড়াবে না। দুটো আলাদা ব্যাপার, আলাদাভাবে ডিল করা হবে বা ডিল হওয়া উচিত। তো এই জিনিসটা আসলে এইটাই একটা সরকারের স্ট্যান্স হওয়া উচিত, যেটা আজ থেকে ১ বছর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার করে দিয়েছেন যে তাদের সরকার হলে তাদের স্ট্যান্সটা কি হবে। আ একেবারে ফেয়ার এনাফ। এর চেয়ে ভালো অবস্থান, নিরপেক্ষ অবস্থান হইতে পারে না। এবং এরপরে আমরা দেখছি যে নির্বাচনের কাছাকাছি সময়ে এসে বিসিবি পরিষ্কার ঘোষণা করছে সাকিবকে তারা এই পাকিস্তান সফরের বাংলাদেশ দলে চায়, পাকিস্তানের বিপক্ষে সিরিজে, এবং সাকিবকে ন্যাশনাল কন্ট্রাক্ট অফার করা হতে পারে এমনও কথা বলা হয়েছে। এছাড়া বিএনপির যিনি ক্রীড়া সম্পাদক, দুঃখজনকভাবে আমিনুল ভাই নির্বাচনে হেরে গেছেন। তিনিও একাধিকবার বলছেন যে সাকিবের আইনি ব্যাপারটা আইনিভাবে মোকাবেলা করতে হবে, আর স্পোর্টসের ব্যাপারে আমরা তারে বাধা দিব না। বরং আমরা ইতিবাচকভাবে দেখতে চাই যে এত বড় স্টার এই ভূখণ্ডে তার জন্মই নাই। ফলে সে যেন বাংলাদেশের হয়ে খেলতে পারে সেটার জন্য আমরা সুপারিশ করব। কিন্তু ওই যে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা যে ফর্ম, ফিটনেস এগুলোর ব্যাপারে তো আমাদের কিছু বলার নেই, এটা সিলেক্টররা বুঝবেন। সিলেক্টররা আমরা জানি যে ইতিমধ্যে পজিটিভলি সাকিবের সঙ্গে কথা বলা শুরু করছেন যে তারা মার্চে সাকিবকে দলে পান কিনা, এবং সাকিব খেলার জন্য উদগ্রীব হয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে আইনি ব্যাপারগুলো কি হবে? তার বিপক্ষে যে মামলাগুলো আছে কোনোটাই গুরুতর ফৌজদারি মামলা না। একটা হত্যা মামলার তালিকায় তার নাম আছে। সেটা তো আমাদের ইন্টারিম সরকারও বারবার বলছে যে এরকম গণহারে কারো নাম মামলায় ঢুকায় দেওয়া হলে সেটা গ্রহণযোগ্য হবে না। ফলে বাকিগুলো আসলে দেওয়ানি মামলা, ওই যে দুদকের মামলা, তারপরে আ আরো যেসব মামলা আছে, দেওয়ানি না, এর ভিতরেও ফৌজদারি মামলা আছে। কিন্তু এগুলো আসলে আদালতে ফেস করে তার পক্ষে আর মামলা চালানো সম্ভব। ফলে সে অনায়াসে আইনকে আইনের পথে চলতে দিতে পারবে এবং নিজে এসে জাতীয় দলে খেলতে পারবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যে সরকার শপথ নেবে। তারপরে আমরা একজন ক্রীড়ামন্ত্রী পাবো, একজন আইনমন্ত্রী পাবো। প্রধানমন্ত্রী তো বোধহয় আমরা সবাই বুঝে ফেলছি যে প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে পাবো। তারা নিশ্চয়ই এই ব্যাপারটায় বোর্ডকে একটা সিগনাল দিবেন যে, ওকে, তোমরা তাকে আসতে বলো, সে আইনেরটা আদালতে গিয়ে সলভ করবে। দোষী হলে সাজাপ্রাপ্ত হবে। কিছু তো করার নাই। আর যদি নির্দোষ হয় সে তার মতো থাকবে। আর খেলার বিষয়টা হচ্ছে যতক্ষণ সে আ বাইরে আছে ততক্ষণ তো সে যোগ্য হলে জাতীয় দলের হয়ে খেলবে। বিএনপির পরিষ্কার অবস্থান এখানে। তারা এই পুরো ব্যাপারটাকে দুটো সাকিবকে আলাদা করে দেখতে চায়। তো সেই সিগন্যালটা পেলে সাকিব দেশে চলে আসবে। এটা মোটামুটি নিশ্চিত করে বলতে পারি যে সাকিব দেশে চলে আসবে। সে এখন আছে মক্কায়, আ ওমরা করতে গেছে, এবং আ একটা ব্যাপার আমি বলি যে আ শপথ আ সরকারের শপথ হয়ে যাওয়ার পরপরই যদি আ সরকার এই কথাগুলো ক্রিকেট বোর্ডকে বলে দেয়, ক্রিকেট বোর্ড সাকিবকে বলে, সে আ মক্কা থেকে ফিরেই, মক্কা থেকে ১৮ তারিখ সে আবার ইউএস ফিরবে। পরদিনই চলে আসতে পারে। ২৮ তারিখটা একটু আ মানে এরকম দিন তারিখ দেখে সূর্যগ্রহণের মতো কিছু হবে না। এটা আমি আপনাকে কনফার্ম করি। হ্যাঁ, কাকতালীয়ভাবে ২৮ তারিখই করতে পারে সেটা। কিন্তু আসলে এরকম কোনো নির্ধারিত তারিখ নাই।
সাকিবের ব্যাগ ট্যাগ গোছানো মনে মনে আর কি। এই ব্যাগ গোছাইতে তো এদের আর সময় লাগে না খুব একটা। সারা জীবন ট্রাভেল করে গেল। ও সাকিব এখন হচ্ছে যে মুহূর্তে ক্রিকেট বোর্ড বলবে যে আসো প্র্যাকটিসে যোগ দাও, সেই মুহূর্তে সে ফ্লাই করবে। ক্রিকেট বোর্ডের এটা জানতে, এটা আপনিও বোঝেন যে সরকারের শপথ নেওয়া এবং সরকারের একটা পরিষ্কার সিগন্যালের দরকার আছে এবং সেটা যে পাওয়া যাবে এটা বোঝাই যাচ্ছে। ফলে সাকিব পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা, এই সিরিজটা না খেলার কোনো কারণ নাই। পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। আর যদি কোনো কারণে ইনডিসিশন তৈরি হয় এই সময়, তাহলে পরের মাসেই আবার নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ আছে। সেখানেও তার খেলার অপশন থেকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে সাকিব সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন যে তিনি এই একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে চলে যেতে চান। ক্রিকেটটা এখানে শেষ করতে চান। সেটা কি সত্যি? সাকিব কি আসলে অবসরে চলে যাবে? এই জায়গাটায় আমি দ্বিমত করি। পুরো পরিস্থিতিটা দেখে, শুনে, বুঝে এবং সাকিবের আ মনোভাবের ওই ইয়েটা মানে ওর মুখের কথা আর মনের কথা পৃথিবীতে মানুষ মাত্রেই একটু ডিফারেন্ট থাকে। সেটা বুঝে আমি বুঝি যে না, সাকিব এই পাকিস্তান সিরিজ খেলে অবসর নেবে না। কেন অবসর নেবে না? প্রথমত হচ্ছে তার মাথার ভেতরে ২০২৭ ওয়ার্ল্ড কাপটা বেশ আছে। সে ওটা জিজ্ঞেস করলে বলে যে, "ভাই বহুত দূরের কথা, এখনই এগুলা নিয়ে কথা না বলি।" এটা সত্যি। কিন্তু ২০২৭ ওয়ার্ল্ড কাপ নিয়ে সে ভাবে। ২০২৭ ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাবার একটা কারণ হচ্ছে, আ সে তো আসলে ওয়ার্ল্ড কাপ জিনিসটা তার জন্য খুব বেদনার হয়ে রইল। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ। শুধুমাত্র ২০০৭ ওয়ার্ল্ড কাপ আর ২০১৫ ওয়ার্ল্ড কাপ। এই দুটো ওয়ার্ল্ড কাপ সে যা চাইছে সেরকম আনন্দের ফলাফল পাইছে। কিন্তু ২০১৯ বিশ্বকাপে আ বিশ্বকাপ ইতিহাসের আ সর্বকালের সেরা পারফরম্যান্সটা করল কোন খেলোয়াড়? সেটা সাকিব আল হাসান। তো দলটা রেজাল্ট পেল না। কারণ সঙ্গে একটা ছেলেও রুখে দাঁড়াতে পারল না। ফলে এরপরে দেখেন ২০২৩ ওয়ার্ল্ড কাপে একা দলটাকে নিয়ে গেল। কি একটা বিপর্যস্ত অবস্থা দলটার। তখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ থেকে শুরু করে বোর্ডের গ্যাঞ্জাম অমুক-তমুক মিলায় দলটা এলোমেলো। এই দলের ওপেনার কে যাবে না যাবে কেউ কিচ্ছু জানে না। সেখানে গিয়ে আবার কোচের সঙ্গে এই খেলোয়াড়ের গ্যাঞ্জাম, ওই খেলোয়াড়ের গ্যাঞ্জাম মানে এর চেয়ে মানে বাজে টারমোয়াল অবস্থা তো হয় নাই। তারপরেও ওর মধ্যে সাকিব নিজস্ব বীরত্বে একটা কাজের কাজ করে রাখছিল। যে শ্রীলঙ্কারে ওই সেই টাইম আউট কাণ্ড এবং ব্যাটেও ভালো রান পাচ্ছিল। তখন কিন্তু সে কার্যত চোখে দেখতেছে না। সেই অবস্থায় একটা ভালো ইনিংস খেলছিল। করে বাংলাদেশকে একটা এমন অবস্থায় নিয়েছিল যে বাংলাদেশ র‍্যাংকিং এর সুবাদে পরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাচ্ছিল। কিন্তু তার ওয়ার্ল্ড কাপ নিয়ে আফসোসটা যায় নাই। ওয়ার্ল্ড কাপে সে যেমনই করুক, সে দলকে মোটামুটি একটা পারফরম্যান্স করতে দেখতে চায়। সেটা দেখতে চায়। সে উপস্থিত থেকে মাঠে দেখতে চায়। সেটার জন্য ২০২৭ ওয়ার্ল্ড কাপ আমাদের জন্য দারুণ সুযোগ। আবার ২০২৭ ওয়ার্ল্ড কাপ এখনো পর্যন্ত একটা আশঙ্কাও। কারণ ২০২৭ ওয়ার্ল্ড কাপ আমরা খেলাটা এখনো নিশ্চিত করতে পারি নাই। সরাসরি খেলাটা। আমরা ওয়ানডেতে পিছাইতে একসময় যারা ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছে, আ কোয়ার্টার ফাইনাল খেলছে, ওয়ানডে বিশ্বকাপের অল্পের জন্য সেমিফাইনাল মিস করছে। সেই দলটা এখনো আজকে ২০২৬ সাল এখনো পর্যন্ত ২০২৭ বিশ্বকাপের সরাসরি খেলা নিশ্চিত করতে পারে নাই। এমনও হতে পারে যে বাংলাদেশ ছিটকে কোয়ালিফায়ারে চলে গেছে। তো যাই ঘটুক এখান থেকে উদ্ধার করে ২০২৭ বিশ্বকাপে নেওয়া এবং ২০২৭ বিশ্বকাপে ভালো কিছু করা। এটা সাকিবের একটা বিরাট ড্রিম হয়ে আছে। ফলে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা খেললে সাকিব অবসর নেবে। এটা আর যেই হোক আমি বিশ্বাস করি না। এটা কোনোভাবেই পসিবল না। আর কিছু রিয়েলিটিও আছে। সাকিব দেশে ফিরতেছে নিশ্চয়ই এই ১ টা মাস খেলে আবার ফিরে যাওয়ার জন্য না। সে তো দেশকে ২ বছর মিস করছে। আরো ২ বছর অন্তত নিশ্চয়ই থাকতে চাইবে। তো সে এটাও বোঝে যে সে যদি অবসর নিয়ে নেয়, তার থাকাটা অন্য সময়ের চেয়ে একটু কঠিন হবে। সেটা হয়তো রাজনৈতিক ইকুয়েশন, ব্যক্তিগত ইকুয়েশন কিন্তু ক্রিকেটের জায়গা থেকে বলতে পারি যে না, সে আ আমি বিশ্বাস করি না যে সে এই পাকিস্তানের বিপক্ষে সিরিজ বা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বড়জোর পিছায় নিউজিল্যান্ডের বিপক্ষে যাবে। সে তো এই মার্চ-এপ্রিলে খেলবেই দেশের মাটিতে। যদি স্রষ্টা না করুক, হঠাৎ করে ইনজুরিতে পড়ে যায়, হঠাৎ করে অসুস্থ হয়ে যায় সেটা আলাদা কথা। কিন্তু মার্চ-এপ্রিলে সে খেলবেই। কিন্তু এই খেলেও সে অবসর নেবে না।
হয়তো হতে পারে যে টি-20 যেমন সে একটা সেমি অবসর নিয়ে রাখছে, আবার অবসরের সময় বলে রাখছিল যে জাতীয় দলের দরকার হলে বোর্ড মনে করলে খেলতে আসবো। সেটা একটা ব্যাপার। টেস্টও সে বলছিল যে আরেকটা টেস্ট মাত্র খেলতে চাই। খেলে অবসর নিতে চাই। কিন্তু ওয়ানডেটা যে সে চালায় যাবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। বড় জোর যেটা হতে পারে পাকিস্তানের বিপক্ষে এই পূর্ণাঙ্গ সিরিজটা খেলে সে টেস্ট এবং টি-20কে একই সময় বিদায় জানাতে পারে। এটাও আমি খুব মানে শক্ত গলায় বলতে পারতেছি না। কারণ আমার কাছে মনে হচ্ছে ও ক্রিকেট খেলার জন্য খুব উদগ্রীব হয়ে আছে। এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং কথা সে সম্প্রতি কোথায় যেন বলছে যে টেস্ট না খেলতে পারলে পুরোপুরি ছন্দে ফেরা যায় না। টেস্ট খেলাটা খুব জরুরি। টেস্টটা না খেলতে পারলে শুধু টি-20 আর ওয়ানডে খেলে বিশেষ করে ব্যাটিংয়ের ছন্দে ফেরা খুব কষ্ট। কারণ আসলেই তাই। টি-20 স্পেশালি ও তো এখন গত ২ বছর শুধু টি-20 খেলতেছে। টি-20 তো আপনাকে কামব্যাক করার সুযোগ দেয় না এবং সেটেল ডাউন করার সুযোগ দেয় না। গেলে দুমদাম মারতে হবে। এর ভিতরে কখনো লেগে যাচ্ছে, কখনো যাচ্ছে না। যেমন আমরা লাস্ট দেখলাম ইয়েতে গ্লোবাল টি-20 তে ওকে ১টা ২টো দুর্দান্ত ইনিংস বেরোয় আসলো। আবার ফল ডাউন। এই জিনিসটা সেটেল ডাউন করতে গেলে তো তার একটু লঙ্গার সময় উইকেটে থাকার অভ্যস্ততা তৈরি করতে হবে। সেক্ষেত্রে সেরা সমাধান টেস্ট খেলা। ফলে সে যদি ২৭ ওয়ার্ল্ড কাপকে টার্গেটও করে তার আসলে পাশাপাশি টেস্ট খেলে যাওয়া উচিত এবং সে নিজেও সেটা ফিল করে। যাই হোক শেষ পর্যন্ত যাই হোক আমরা মনে হয় ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে দেখব। তার চেয়ে বড় কথা আমরা মনে হয় এই আগামী মাসেই সাকিব আল হাসানকে বাংলাদেশে সাদা জার্সি গায়ে এবং কালারফুল জার্সি গায়ে ২ ধরনের কালারফুল, একটা সবুজ একটা লাল ২ ধরনের কালারফুল জার্সি গায়ে সাকিব আল হাসানকে খেলতে দেখব। সব রাগ, ঘৃণা সব একদিকে। দেখেন একটা জিনিস একটু মনে করায় দেই। এই যে সময়টা গেল উত্তাল সময়টা, এই সময় সাকিবের নাম লেখা ব্যানার নিয়ে পর্যন্ত স্টেডিয়ামে ঢোকা এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা ছিল। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে না, এটা কোনোভাবেই নিষেধ নাই অমুক-তমুক, পুলিশ অতি উৎসাহী হয়ে করতেছে। তো হচ্ছিল তো সাকিবের নাম লেখা প্লাকার্ড নিয়েও ঢোকা যাচ্ছিল না। তখন একটা গ্রুপ আমার মনে আছে সাকিব লেখা ব্যানার স্টেডিয়ামে গিয়ে শরীরের ভিতর গুজে-টুজে নিয়ে গেছে, বের করছে। পুলিশ ছুটে আসছে। আসলে সেই গ্রুপটা বলতেছে এটা তানজিম সাকিবকে বুঝাইতে চাইছে। এটা সাকিব আল হাসান না। পুলিশ চুপ করে দাঁড়ায় রয়েছে। এখন কি করবে? তানজিম সাকিবের নাম লেখা। কিন্তু ওই বাচ্চাগুলা পরে নিজেরাই পোস্ট করছে যে এভাবে হলেও সাকিবের নাম স্টেডিয়ামে থাকবে। মানে ওই ভালোবাসাটা, ওই অপেক্ষাটা তো তার জন্য আছেই। হোপফুলি এই অপেক্ষাটা মানুষের পূর্ণ হবে। সবার জন্য প্রার্থনা, সাকিবের জন্য শুভকামনা থাকলো। তিনি আইনটা আইনের জায়গা থেকে মোকাবেলা করবেন। ক্রিকেটটা আগের মতোই দেখায়া দিবেন। সবাই ভালো থাকবেন।